সেমিফাইনালে ওঠার আনন্দে রাজপথে নেমে আসেন আফগানরা। গুলবাদিন নাইমের চিকিৎসক পৃথিবীর অষ্টম আশ্চর্য, এসব বিভিন্ন খবর দেখে মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, লিব্রে সিস্টেম টিভি কানাডার পক্ষ থেকে ক্রীড়া কথনে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আপনারা নিশ্চয়ই বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার খেলা নিশ্চয়ই সবই দেখেছেন, একেবারে ভোর রাত থেকে। আমরাও দেখেছি, যারা দেশের বাইরে আছে তারাও দেখেছি। কালকে খেলা দেখে মনে হচ্ছিল যে এত বছর পর বাংলাদেশের সামনে একটা হাতছানি দিচ্ছে, আমরা সেমিফাইনালে যাব। সেমিফাইনালে যাওয়ার একটা যে লোভনীয় একটা ব্যাপার, সেটা খুব কাজ করছিল গতকালকে, এবং সব কাজ কাম ফেলে একেবারে টিভির সামনে বসেছি, খেলা দেখব। আজকে তো আমরা সেমিফাইনালে যাচ্ছি, এইটা আমি সহ বাংলাদেশের আপামর জনতা, যারা সাধারণ মানুষ, যারা ক্রীড়াপ্রেমী মানুষ, যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা আমাদের বাংলাদেশকে ভালোবাসে, যাদের আবেগ অনুভূতিতে জড়িয়ে আছে বাংলাদেশ, তাদের অনুভূতি ছিল আমরা সেমিফাইনাল খেলব। যদি আমাদের এই সোনার ছেলেরা দৃঢ় চেতা মানসিকতা নিয়ে ব্যাটিং করে, বোলিং করে, তাহলে এটি সম্ভব। এটি আমাদের ভিতরে ছিল। গতকাল ম্যাচ দেখার পর যেটি মনে হয়েছে সেটি আসলে অনাকাঙ্ক্ষিত, যাকে বলে কাপুরুষতা, একটা নির্লজ্জ বেহায়াপনার কাপুরুষোচিত একটা আমরা আচরণ কালকে আমরা প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্ট সবার মধ্যে আমরা দেখেছি। গতকাল আমরা যখন 12.1 ওভারে যখন আমাদের টার্গেটটা ফিক্স হলো, তখন মনে হলো যে আমরা যদি সত্যি আমরা একটা দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আমরা ব্যাটিংয়ে নামি, তাহলে আমার মনে হয়, আমাদের মনে হচ্ছিল এক সময় যে এই টার্গেট আসলে কোনো ব্যাপারই না। কিন্তু প্রেস কনফারেন্সে লর্ড নাজমুল হাসান শান্ত উনি যেটা বললেন যে ওরা নাকি ওই চিন্তা মাথায় নিয়ে নামিয়েই নেই, খেলেই নেই, তাহলে আমরা যে 18 কোটি মানুষ বুক চেতিয়ে এক বুক আশা নিয়ে টিভি সেটের সামনে বসে আমরা হাততালি দিয়ে উদযাপন করার জন্য বসে আছি যে আমরা এই তো সেমিফাইনালে যাচ্ছি, তাহলে আমাদের আবেগ অনুভূতি কোনোই মূল্য নেই তাদের কাছে। অবশ্য দোষ তাদেরও না, দোষটা আসলে আমাদের দর্শকদের, যারা আমরা এত আবেগ অনুভূতি আমরা বুকে ভালোবাসা আগলে রেখে তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা অভিবাদন জানাই, তারা জিতলে আমরা অনুপ্রেরণা দিই, তালি দেই, ভালোবাসি। এইসব করতে করতে তারা এখন আমাদের মানে মাথায় উঠে গিয়ে ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে আমাদের মাথায় বাড়ি দেওয়ার মতো একটা অবস্থা। কালকে একদম খেলার শেষ দিকে সাকিবের সেই রাজকীয় স্টাইলে পা তুলে চ্যাংদোলা অবস্থায় এবং বেহায়া নির্লজ্জের মতো যে হাসিটি আমরা দেখেছি, তাতে বাঙালির প্রতিটা হৃদয় আহত হয়েছে। আসলে সাকিবকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, আমি বলেছি আসলে সাকিবের দোষও নাই, দোষটা আসলে সাকিবেরও না। সাকিব তো একজন সর্বজন শ্রদ্ধেয় সংসদ সদস্য, তিনি একাধারে জাতীয় সংসদে একটা সিট দখল করেছেন, একাধারে তিনি একজন ব্যবসায়ী। আসলে তাকে জোর করে আসলে খেলতে নিয়ে আসছে এই বিশ্বকাপে, সে আর কতটুকু করবে? সে তো ভালোই করছে, সে তো পায়ের ওপর পা দেবে না, তা সাকিব দেবে না, তাকে আমি দেবো? আমার মতো আর 10টা জনসাধারণ যারা খেলা সাপোর্ট করে তারা দেবে? তারা তো দেবে না। তো সাকিবের জন্য এটা পারফেক্ট। সাকিবের আমি কোনো আসলে দোষ দেখি না। সাকিব অনেক দিয়েছে, 18 বছরের ক্রিকেটে সাকিব আমাদের জন্য অনেক করেছে। আল্লাহর ওয়াস্তে সাকিব, আপনি সিনিয়র ক্রিকেটার, ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ক্রিকেটার, ইউ অ্যান্ড ব্রাদার মাহমুদুল্লাহ রিয়াদ, যারা আপনার সিনিয়র আছেন, অনেকেই তো চলে গেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ,
আপনারা আল্লাহর ওয়াস্তে এই ক্রিকেট বিশ্বকাপ থেকে আপনারা তো যা করার করে দিয়েছেন, আপনার ক্রিকেট থেকে অবসরে চলে যান। যার যার ব্যবসাপত্র আছে সেটা দেখেন, আপনি আপনার গ্রামে চলে যান, এলাকায় চলে যান। আর মাহমুদুল্লাহ যদি কোনো ব্যবসাপত্র করে সেটাই আপনি লেগে যান। আপনারা অনেক করেছেন। লিটন কুমার দাস পুরো বিশ্বকাপ জুড়ে আমরা দেখছি তাকে ডাব্বা মারার জন্য তার যে কি আকুতি, সে তো ফড়িংয়ের মতো নাচে রে ভাই, সে তো ফড়িংয়ের মতো নাচে, তিরিং বিরিং করে নাচে, সে বলই দেখে না। তো লাকি ডে ছিল কালকে তার জন্য, সে কালকে 50 করেছে। কিন্তু তাদের ভিতরে যে ক্ষিপ্রতা, মানসিকতা, জেতার মানসিকতা, সেটা আমি পাইনি। আমার মতো 18 কোটি জনগণও পাইনি। এবং কমেন্ট্রি বক্সে যে পরিমাণ হাসাহাসি হচ্ছিল কালকে বাংলাদেশকে নিয়ে, সেটি আসলেই মানে লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং ডাক সাইডে ওখানে শরীফুল আমাদের বলার শরীফুল, সেও যেভাবে হাসাহাসি করছিল, আমার মনে হচ্ছে যে ম্যাচটা আমরা জিতে গেছি, সেমিফাইনালে আমরা উঠে গেছি। কিন্তু আমরা যে সেমিফাইনালটা আমরা মিস করলাম, সেটার যে বেদনা, সেটা যে আহত হওয়ার ব্যাপারটা, এই উনিংটা আমি কোনো ক্রিকেটারের মধ্যে আমি দেখিনি। আমার ব্যক্তিগতভাবে, আমার সাথে সাথে আবার সবাই আপনারা একমত হবেন যে আমরা আসলে কেউই তাদের এই যে আবেগ এবং অনুভূতির মূল্য আমরা দেখিনি। এটি সবসময় সর্বদাই অনুপস্থিত ছিল। এটি আসলে আমাদের ক্রীড়াপ্রেমীদের জন্য একটা লজ্জার। এটা আমাদেরই দোষ। আমরা যে ঘুম নষ্ট করে, আমাদের সময় নষ্ট করে, এদেরকে আমরা সময় দিয়ে, গুরুত্ব দিয়ে আমরা এদের খেলা দেখি, এদেরকে আমরা তালি দিই, অনুপ্রেরণা দিই। ক্রিকেট কিন্তু আগায়নি, ক্রিকেট কিন্তু ক্রিকেটের জায়গায় রয়ে গেছে। আপনারা যদি একটু পিছনে ফিরে তাকান, সেটি হলো 1996 সালে জনাব সাবের হোসেন চৌধুরী যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, তার সময় ক্রিকেটের কি উন্নয়ন হয়েছে। আমরা তো সবাই শুধু সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু সমাধান নিয়ে আসলে এখন পর্যন্ত আমার মনে হয় ক্রিকেট বোর্ড আগায়নি। এই ক্রিকেট বোর্ড গত 10টি বছর যাবৎ একই চেয়ারে একজন ব্যক্তি দানবের মতো, দানবীয় আচরণের মাধ্যমে বসে আছে। এটি দেখার কেউ নেই। এটি আপনি, আমি, সাধারণ মানুষ, আমরা বলছি যারা ক্রিকেট অনুরাগী, ক্রিকেটের ভক্ত, তারা সবাই আমরা জানি এই একটা মানুষ একদম জগদ্দল পাথরের মতো উনি চেয়ারে আসীন হয়ে বসে আছে। মনে হয় যে উনি সব কিছু জানেন, উনি হচ্ছে ভাগ্য বিধাতা, উনি ভাগ্য দেবী। উনি ক্রিকেটটাকে নষ্ট করে দিচ্ছেন। নাজমুল হাসান পাপনের যদি ন্যূনতম, আমি তো জানি বংশীয় একজন পরিবারের উনি ছেলে, ওনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, এই বিশ্বকাপ যেহেতু শেষ হয়ে গেছে আমাদের বিশ্বকাপ, ওনার অনতিবিলম্বে আর ওই চেয়ারে থাকা কোনো যৌক্তিকতা থাকে না। উনি অনতিবিলম্বে ওনার ওই চেয়ার থেকে উনি পদত্যাগ করুক এবং এই সেটটি যার জন্য উপযুক্ত, যাকে যথোপযোগ্য মনে হবে যে ওটার যোগ্য, আসলে তাকে এটাকে অর্পণ করা উচিত, একে দেওয়া হবে না। এটা আমি কতবার বলবো, আমি অনেক ভিডিওতেই বলেছি। এখন আরেকজন যে ভদ্রলোক, হাতুড়ি পেটানো ডাক্তার, হাতুড়ি সিং, ওর নাম কি যেন, হাতুরা সিংহ, তো সিংহ না, এটা বিলাই। আমরা শত এই ডলার দিয়ে, হাজার ডলার দিয়ে আমরা সিংহ না কিনে আমরা একটা বেলাই কিনে আনছি। এখন হলো আমাদের ক্রিকেটের একটা দুষ্টু কোকিল। সির্ফ আমাদের বাংলাদেশ ক্রিকেটের এই দুষ্টু কোকিল হলো হাতুরা সিং। এই হাতুরা সিংকে যদি আমরা ঝেঁটিয়ে বিদায় করতে না পারি, একে নর্মাল ঝাড়ু না, বাথরুমের ঝাড়ু দিয়ে একে ঝেঁটিয়ে বিদায় করতে হবে আমাদের এই ক্রিকেটের এই চৌকাঠ থেকে, না হলে আমাদের ক্রিকেটের উন্নতি আজীবনও হবে না। আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সাবের সাহেব একটা কথা সবসময় বলেন যে ট্যালেন্টগুলো লুকিয়ে আছে কিন্তু সারা বাংলাদেশে। এই সারা বাংলাদেশে যদি আমাদের এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমাদের যদি প্লেয়ার খুঁজে না আনি, এই উদ্যোগ যদি গ্রহণ না করি, তাহলে ক্রিকেট শুধু বিকেএসপি থেকে ওখানে পড়ালেখা করে ব্যাট চালিয়ে কিন্তু ক্রিকেটার শুধু আসে না। আমাদের এই যে মোস্তাফিজ, সে কি আমাদের কোনো ক্রিকেট কোনো একাডেমির ছাত্র ছিল না? তো মেহেদি হাসান মিরাজ, সে কি কোনো ক্রিকেট একাডেমির ছাত্র ছিল না? প্রত্যন্ত অঞ্চল থেকে মাশরাফির মতো যে প্লেয়ার, তারা তো প্রত্যন্ত অঞ্চল থেকেই আমরা তুলে আনছি তাদেরকে, এবং তারা আমাদেরকে রাঙিয়েছে, আমাদেরকে
মানে আমাদের বিশ্বে আমাদেরকে 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 চিনিয়েছে। বাংলাদেশ নামে একটি দেশ আছে যাদেরকে ইভেন সাকিব আল হাসানের কথাও যদি বলি, সেও কিন্তু কোনো ওই রকম একাডেমি থেকে বেড়ে ওঠেনি, সে কিন্তু গ্রাম থেকেই উঠে এসে। তো এই রকম হান্টিংয়ের মাধ্যমে আমাদের ক্রিকেটটাকে আসলে আমাদেরকে বাঁচাতে হলে আমাদেরকে এরকম প্লেয়ার হান্ট করে নিয়ে আসতে হবে। না হলে আসলে আমাদের যে লজ্জা রাখার যে জায়গা, সেটি আসলে আমরা নাই। আর আমাদের দর্শকদের উদ্দেশ্য একটু বলবো, আসলে আমরা আবেগ অনুভূতির জায়গা, আমরা তো বাঙালি আবেগী জাতি। আমরা আসলে যখন যাকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি। ক্রিকেটই একমাত্র আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা। গতকাল যারা আমরা খেলাটা দেখেছি নিশ্চয়ই আহত হয়েছি। এবং আমরা যদি আফগানিস্তান একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তারা যদি বুক চেতিয়ে, তারা যদি একটা খ্যাপাটে মনোভাব নিয়ে তারা যদি খেলে সেমিফাইনালে যেতে পারে, তাহলে বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলছে, আমাদের এত সুযোগ সুবিধা, আমাদের ক্রিকেট বোর্ডের এই 1000 কোটি টাকা, আমাদের প্লেয়ারদের এত সুযোগ সুবিধা, কিছু একটা করলেই প্রধানমন্ত্রী বাড়ি দিয়ে দিচ্ছেন, গাড়ি দিয়ে দিচ্ছেন, প্লট দিয়ে দিচ্ছেন, এত সুযোগ সুবিধা থাকার পরও আমাদের আসলে চর্বি জমে গেছে। আমাদের মস্তিষ্কের রক্তক্ষরণ আর হয় না। আমাদের প্লেয়ারদের মানসিকতা হয়ে গেছে এরকম যে আমরা খেলবো, খেলাটাকে ওরা খেলার মতোই দেখে। আমরা খেলতে আসছি, পারিনি তো কি হয়েছে, আরেকদিন জিতবো, আরেকদিন জিতে ওদেরকে খুশি করে দেবো। ব্যাপারটা আসলে আমরা তো অল্পতেই তুষ্ট হওয়া জাতি। তো আসলে আমাদের এই সরলতার সুযোগ নিয়ে বারংবার এরা আমাদেরকে এই চপেটাঘাত করে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে খুবই অনভিপ্রেত। আসলে এরকম লজ্জা, অপমান, এই গ্লানি আর আসলে আমরা যারা ক্রিকেট প্রেমী তারা আসলে আর নিতে পারছি না রে ভাই। যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন তারা আসলে আমাদের সর্বোপরি এগিয়ে আসতে হবে। এই ক্রিকেটকে বাঁচানোর জন্য আমাদের একটা একতাবদ্ধ হয়ে আমাদের একটা আন্দোলনে নামতে হবে। এই পাপন হটাও এবং পাপন গং এবং হাতুড়ি গং, এই গংদেরকে আমাদেরকে সরিয়ে ক্রিকেটটাকে ঢেলে সাজাতে হবে। না হলে 18 কোটি বাঙালির আবেগকে কোনোভাবেই আমরা বৃথা যেতে দেব না। তাই আসুন আমরা একতাবদ্ধ হই। বাংলাদেশে অবস্থানত যারা ভাই আছেন, যারা ক্রিকেটপ্রেমী ভাই বোনরা আছেন, তারা একসাথে একতাবদ্ধ হই। এই গংদেরকে ছড়াতে হবে, এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। ইভেন এই যে দুষ্টু কোকিল হাতুরা সিং, এই হাতুড়ি মার্কা কোচকেও অনতিবিলম্বে ছাঁটাই করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী দিন নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব।